গত সেপ্টেম্বর মাসে রিলিজ হওয়া আইফোন 16টা যদি আপনি এখনো কিনে না থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য। হ্যাঁ, এটা একটা পিঙ্ক কালার ফোন, কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা করার নাই, এটার অনেক কালার রয়েছে। আপনার কি আইফোন 16 কেনা উচিত? আর আইফোন 16 15 থেকে কি কি চেঞ্জেস আসছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, এবং স্পেশালি আমরা নজর দিব এর ক্যামেরাতে। কারণ যেহেতু ক্যামেরার জন্য আলাদা একটা ক্যামেরা কন্ট্রোল বাটনই দিয়ে দিছে, তাহলে আমরা ক্যামেরাতে যদি নজর না দিই ব্যাপারটা খুবই খারাপ দেখায়। তার আগে ধন্যবাদ দিতে চাই এমকে মোবাইল পয়েন্টকে আমাদেরকে এরকম সুন্দর কিউট একটা পিঙ্ক কালার আইফোন পাঠানোর জন্য, যদিও কিনা অন্য কালার পাঠালে একটু বেশি খুশি হতাম। তো আপনি যদি এই ধরনের কোনো আইফোন কিনতে চান, মানে আইফোন 16 অথবা 16 প্রো ম্যাক্স, যে কোনো ধরনের বড় লুকস ডিভাইস কিনতে চাইলে এমকে মোবাইল পয়েন্টে যোগাযোগ করতে পারেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। তাছাড়া আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন। তাদের সকল কিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। আইফোন 16 এর মধ্যে কিন্তু অনেকগুলো চেঞ্জই আসছে। তার মধ্যে প্রথম যে চেঞ্জটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এর ক্যামেরা। আগে ক্যামেরা ছিল হচ্ছে এইভাবে, মানে কর্নার টু কর্নার, এখন হচ্ছে ওটা ভার্টিক্যাল হয়ে গেছে। তো এইটা দেখে হয়তো বা আপনার কাছে 11 এর মতো লাগতে পারে, কিন্তু না, আমি 11 এর সাথে সাইড বাই সাইড দেখলাম যে এটা 11 এর মতো না। 11 থেকে এটা ক্যামেরা বাম্পগুলো অনেক বেশি বড় হয়েছে, মানে লেন্সগুলো অনেক বেশি বড় হয়েছে, আর দেখতেও কিন্তু 11 থেকে সুন্দর লাগতেছিল। কারণ আপনি দেখেন যে 13 থেকে 13, 14, 15 তিনটাই কিন্তু একই ধরনের ছিল, যার কারণে এই চেঞ্জটা আমার মনে হয় যে খুব দরকার ছিল। বাট আহামরি কোনো চেঞ্জ যে আসছে ব্যাপারটা এরকম না। তারপর নিচের দিকে তো আপনি পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট, এবং এটা কিন্তু 15এও ছিল। তারপর যেটা অ্যাপেল খুব বড় করে দেখাচ্ছিল সেটা হচ্ছে এই ক্যামেরা কন্ট্রোল বাটন। ক্যামেরা কন্ট্রোল বাটন নিয়ে আমি অনেকগুলো শর্টস অলরেডি বানায় ফেলছি। তো এই ক্যামেরা কন্ট্রোল বাটন নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তারপর যদি আপনি লেফট সাইডে আসেন তাহলে এই জায়গায় ফাইনালি বেস ভেরিয়েন্টের মধ্যেও কিন্তু আপনি একটা অ্যাকশন বাটন পাচ্ছেন। গত বছর কিন্তু 15 প্রো এবং 15 প্রো ম্যাক্সের মধ্যে এই অ্যাকশন বাটনটা আসছে, বাট বেস ভেরিয়েন্ট যেটা মানে 15 এর মধ্যে কিন্তু আগের সেই অ্যালার্ট স্লাইডারটাই ছিল, বাট এখন কিন্তু এটার মধ্যে অ্যাকশন বাটন চলে আসছে। কিন্তু গত কিছুদিন ব্যবহার করে আমি এই অ্যাকশন বাটনটা খুব বেশি একটা ইউজ করি নাই, বা এটাকে যে আমি কাস্টমাইজ করে অন্য কিছু কমান্ড দিব সেই কাজটাও আমি করি নাই। আমি সেই আগের মতোই মিউট বাটন হিসেবে এটাকে ব্যবহার করে যাচ্ছি। আমার মনে হয় না যে খুব বেশি মানুষ নতুন কোনো ইনোভেশন এটার মধ্যে করতে পারবে। যদি আপনি করতে পারেন তাহলে তো অনেক বেশি ভালো। এই ফোনটার ব্যাক সাইডে তাকালে দেখতে পারবেন একটা ফ্রস্টেড ম্যাট গ্লাস দেওয়া হয়েছে। এটা কিন্তু 15 থেকে শুরু হয়েছে, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগে। কারণ আপনি যদি 14 ইউজ করেন তাহলে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট খুব দ্রুত বসে যায় এবং দেখতে খুবই বিশ্রী হয়ে যায়, কিন্তু এটার মধ্যে বিশ্রী হওয়ার চান্স একদমই নাই, কারণ এটা ম্যাট গ্লাস, এবং আমার কাছে পার্সোনালি এই ধরনের ম্যাট গ্লাসগুলাই ভালো লাগে। তারপর যদি সামনের দিকে আসেন তাহলে অবশ্যই এখনো কিন্তু একটা ডাইনামিক আইল্যান্ড পাচ্ছেন। আর এখন কথা বলা যাক এটার ডিসপ্লে নিয়ে। এইটার মধ্যে এখন পর্যন্ত স্টিল নাও একটা 60 হার্জের ডিসপ্লে ইউজ করা হয়েছে। চিন্তা করেন যে আপনি 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন, সেটার মধ্যে 60 হার্জের ডিসপ্লে, আর আমার কাছে একটা 10,000 টাকার ফোন আছে সেটার মধ্যে 90 হার্জ ডিসপ্লে। এখন অ্যাপেলের অনেক ফ্যান বয় এসে আমাকে হয়তো বলতে পারেন যে অ্যাপেলের 60 হার্জ আর হচ্ছে অ্যান্ড্রয়েডের 144 হার্জ থেকেও বেটার। আমি বলবো যে ভাই আপনি সাইড বাই সাইড ইউজ করেন, তাহলে আপনি ডিফারেন্সটা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। এখানে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটাতে HDR10+ এর সাপোর্ট থাকছে, ডলবি ভিশন থাকছে, এবং এটার পিক ব্রাইটনেস 200 নিটস, যার কারণে আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো ছিল। 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে যদি আপনি চিন্তা করেন যে আউটডোর ইউজ করা যাবে না, এটা শুনলে মানুষ মাইর দিবে, তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে এইটা ডিসপ্লেটা ভালো। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ডিসপ্লেটাকে আমি খুব ভালোভাবে নিতে পারি না এর উপরে এই ডাইনামিক আইল্যান্ডের কারণে। আমার কাছে এটা খুবই বিশ্রী লাগে। আপনি যদি এটার সাথে সাইড বাই সাইড S24 কে আনেন তাহলে দেখবেন যে এইটার ডিসপ্লে থেকে S24 এর ডিসপ্লে অনেক বেশি ভালো লাগতেছে, এবং সাইডে যে বর্ডারের বেজেলগুলো রয়েছে সেগুলোও দেখবেন যে S24 এ অনেক অনেক কম, যার কারণে সেটা হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লে নিয়ে আমি বসে আছি। এটা ডাইনামিক আইল্যান্ডটা ছাড়া খুব বেশি কমপ্লেন করার মতো জায়গাও নাই, ডিসপ্লেটা খুবই ভালো। কিন্তু এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে 60 হার্জের একটা ডিসপ্লে, মানে অ্যাপেল যে এই বেস ভেরিয়েন্টে কবে 120 হার্জ আনবে সেটা অ্যাপেল নিজেই জানে। তো আমার মনে হচ্ছে যে হয়তো বা পরের বছর এটার মধ্যে 120 হার্জ আপনারা পেতে পারেন, মানে বেস ভেরিয়েন্টে যে আইফোনগুলো রয়েছে। কিন্তু এইটা এখন পর্যন্ত স্টিল নাও 60 হার্জ হওয়ার ফলে গেমিংয়েও কিন্তু আপনি 60 হার্জের বেশি কোনো গেম প্লে করতে পারবেন না। এটা খুব বড় একটা লিমিটেশন, যেটা আমার কাছে মানে উইয়ার্ড লাগে যে 1 লাখ টাকার ফোনের এই অবস্থা। তো সেই ক্ষেত্রে যদি আপনাকে মানে হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে খুঁজতে হয় তাহলে আপনাকে লাস্ট ইয়ারের 15 প্রোটা নিতে হবে, সেম প্রাইস রেঞ্জে কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যাপেল যখন এই 16 সিরিজটা রিলিজ করে তখন কিন্তু তারা ক্লেম করতেছিল যে এইটার মধ্যে পিসি লেভেলের গেমিং করতে পারবেন কিংবা কনসোল লেভেলের গেমিংগুলো আপনি করতে পারবেন। কিন্তু এটার মধ্যে গেমিং করে আপনি যেটা মজাটা পাবেন, মজা না মানে একটা সাজা পাবেন, সেটা হচ্ছে লাখ টাকার ফোনের মধ্যে 60 হার্জে আপনাকে গেম খেলতে হবে, কারণ আপনি এটার মধ্যে 120 হার্জের সাপোর্ট পাচ্ছেন না। হ্যাঁ, আমি মানি যে এটার প্রসেসর অনেক বেশি পাওয়ারফুল। এটাতে যে প্রসেসরটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেল বায়োনিক 18 চিপ, যেটা 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে। চিন্তা করেন যে এটা কোন লেভেলের ফাস্ট। যদিও কিনা স্ন্যাপড্রাগন ক্লেম করতেছে যে এই 18 থেকেও তাদের যে 8 এলিট যে চিপটা রয়েছে সেটা অনেক বেশি ফাস্টার, সেটা মার্কেটে আসলেই দেখা যাবে। যদিও কিনা অনেক ফোনে এখনো চলে আসছে, কিন্তু এটা এখনো খুব ভালোভাবে অপটিমাইজ না। আমার কাছে মনে হয় যে এখনো যদি
আপনি পারফরমেন্সের দিকে তাকান তাহলে আইফোন সত্যি বলতে বেস্ট, এবং এটা লং টাইম ধরে আপনাকে খুবই ভালো একটা পারফরমেন্স দেয়। আর হচ্ছে যে তাদের যে সফটওয়্যারের সাথে তাদের যে ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, কিংবা তাদের যেহেতু নিজস্ব সফটওয়্যার, নিজস্ব প্রসেসর, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের মতো করে অপটিমাইজ অ্যান্ড্রয়েড কখনোই করতে পারে না, যার কারণে সব দিক দিয়ে মিলে আইফোন কিন্তু পারফরমেন্সের দিকে সবসময় এগিয়ে থাকে। আর এই সিপিইউটার মধ্যে কিন্তু একটা 5 কোর গ্রাফিক্স থাকতেছে, যার কারণে কিন্তু এটা গেমিংয়ে আপনাকে খুবই ভালো সাপোর্ট দিবে। এই যে ঘুরে ফিরে আবার 60 হার্জের কথাই চলে আসতে হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিই, এই অ্যাপেল ইন্টেলিজেন্ট নামে যে মূলাটা, সেটা নিয়ে আমি এই ভিডিওতে কোনো অবস্থাতেই কথা বলবো না, কারণ এই ফোনের যে অ্যাপেল ইন্টেলিজেন্স সেটা মাঝে মাঝে 10,000 টাকার ফোনের সাথে হেরে যাচ্ছিল। যেরকম আপনি যদি ছবি থেকে ম্যাজিক ইরেজার দিয়ে কোনো কিছু রিমুভ করতে যান, তাহলে দেখবেন যে এইটা থেকে 10,000 টাকার ফোনে বেটার অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। তো সেই জায়গায় আমি এটা নিয়ে এখনো কথা বলবো না। আর এর থেকে বড় বিষয় হচ্ছে যে অ্যাপেল ইন্টেলিজেন্ট কিন্তু এখনো এটার মধ্যে বেটা মোডে রয়েছে, যার জন্য এই পার্ট নিয়ে কথা নাই বলি। এখন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এর মেইন লেন্সটা কিন্তু এখন 48 মেগাপিক্সেলের, যদিও কিনা 15 ও 48 মেগাপিক্সেলের ছিল। আর এর যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটা কিন্তু এই জায়গায় 12 মেগাপিক্সেলের। আপনি যদি 15 প্রো কিংবা প্রো ম্যাক্স দেন, তাহলে কিন্তু আলট্রাওয়াইড লেন্সের মধ্যে আপনি 48 মেগাপিক্সেল দেখতে পাবেন। আর যদি আপনি বেস ভেরিয়েন্ট নেন, তাহলে কিন্তু আপনাকে আগের মতোই 12 মেগাপিক্সেলের থাকতে হবে। এর ছবি কিংবা ভিডিও সবকিছুই অসাধারণ ছিল। আমার মনে হয় না যে আইফোন 16 সিরিজের ছবি কিংবা ভিডিও নিয়ে কারো কোনো ধরনের কমপ্লেইন থাকতে পারে। এটার মধ্যে আপনি সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন 4K 30 fps এ। সিনেম্যাটিক স্যাম্পলটা জাস্ট দেখেন, আপনার মাথা ঘুরে যাবে। মনেই হয় না যে এটা একটা ফোন দিয়ে রেকর্ড করা ভিডিও, মনে হচ্ছিল যে একটা মিররলেস ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 4K 30 fps এ এর সিনেম্যাটিক মোডের 1x ভিডিও। আপনি কিন্তু 1x এ থাকা অবস্থায় চাইলে 2x এ ডিজিটালি জুম করতে পারবেন, তখন ভিডিওটা দেখতে একটু বেশি সুন্দর হয়। কিন্তু আপনার দেখা যায় যে আপনি 2x এ যখন রেকর্ড দিবেন, তখন আপনাকে অনেকটা দূরে চলে যেতে হবে এবং আপনার সাউন্ডটা ঠিকঠাক পাবেন না। আর এখন যে সাউন্ডটা শুনতে পারতেছেন, এটাও কিন্তু এই 16 দিয়ে রেকর্ড হচ্ছে। আর এই 16 এর সাউন্ড নিয়ে আমি সত্যি বলতে অনেক বেশি সারপ্রাইজ যে এত ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে। আইফোন 16 সিরিজের সবথেকে ফেভারিট ফিচারটাই হচ্ছে আমার স্পেশাল অডিও। আপনি এটা দিয়ে ভিডিও নরমালি করার পরে আপনার ইচ্ছে মতো করে অডিওটাকে কাস্টমাইজ করতে পারবেন, এবং এটার মধ্যে স্টুডিও অডিও নামের একটা অপশন রয়েছে, যেটা যদি আপনি দেন আপনার মনেই হবে না যে আপনি একটা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছেন, নাকি ডিরেক্ট আপনি এই ফোন দিয়েই অডিওটা রেকর্ড করছেন। আর সেলফি ক্যামেরাতেও কিন্তু আগের মতোই 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু এখন আপনি সিনেম্যাটিক মোডে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এর সেলফি ক্যামেরা দিয়েও। এবং এই সেলফি ক্যামেরার ভিডিওটাও ছিল অসাধারণ। যদি আপনি জাস্ট সাউন্ডটাকে একটু কাস্টমাইজ করে নেন, আপনি আউটডোরে যদি ব্লগিং করতে চান, অসাধারণ লেভেলের ব্লগ আপনি বানিয়ে ফেলতে পারবেন এই 16 দিয়ে। এটা হচ্ছে 16 এর ফ্রন্ট ক্যামেরা সিনেম্যাটিক ভিডিও। এটা 4K 30 fps এ শুট হচ্ছে। এটা সিনেম্যাটিক ভিডিওটাও আমার কাছে ভালোই মনে হচ্ছে, এবং এজ ডিটেক্টও কিন্তু অনেক ভালো। আর স্টেবিলাইজেশনটা যদি দেখতে চান, আমি একটু দৌড় দিচ্ছি, পরে কি যাই নাকি সন্দেহ আছে, তো দৌড়লে আপনি এরকম একটা স্টেবিলাইজেশন পাবেন। তো আশা করি যে একটা আইডিয়া পেয়েছেন যে এটার ফ্রন্ট ক্যামেরা ভিডিও কেমন হতে পারে। এই ধরনের বেস ভেরিয়েন্টের ছোট ফোন কিংবা প্রো মডেলের ফোনগুলো কিনতে গেলে আমরা সবার আগে চিন্তা করি ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই 16 এর মধ্যে একটা 3561 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেই ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেইন থাকার কথা। আপনি যদি ফুল চার্জ করে বের হন, তাহলে অনায়াসে আপনাকে একদিন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। কিন্তু যদি এটার ব্যাটারি হেলথ কমে যায়, তাহলে এটার হিসাবটা অন্যরকম হয়ে যাবে। তাছাড়া যদি আপনি এটা দিয়ে একটানা ভিডিও করতে থাকেন, তাহলেও কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা কমে যাওয়ার চান্স অনেক বেশি। আপনাদের কি খেয়াল আছে যে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে কিন্তু একদমই ভুলে গেলাম, সেটা হচ্ছে এই ক্যামেরা কন্ট্রোল বাটন। এই ক্যামেরা কন্ট্রোল বাটন নিয়ে সবার শেষে কথা বলার অন্যতম একটা রিজন হচ্ছে এই ক্যামেরা কন্ট্রোল বাটনটার মতো ইউজলেস একটা জিনিস এই আইফোন 16 এর মধ্যে আপনি আর একটাও খুঁজে পাবেন না। আপনি যদি ফোনটাকে এভাবে ভার্টিক্যালি ধরেন, তাহলে আপনার হাত কি এই জায়গায় গিয়ে কখনো ক্যামেরা কন্ট্রোল বাটনে আপনি মানে অ্যাক্সেস করতে পারবেন? কখনোই অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যদি এটাকে এভাবে ল্যান্ডস্কেপ মোডে ধরেন, মানে হরিজন্টালি ধরেন, তাহলে দেখবেন যে আঙ্গুল এই জায়গায় ধরার পরে এটা রিচ করতে পারে না, মানে এটা অনেক দূরে। আঙ্গুল অনেক বড় হলে হয়তো বা রিচ করতে পারবে। তার উপর আরেকটা বিষয় আমি যেটা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে সিঙ্গেল ক্লিক ঠিকঠাক কাজ করে, সমস্যা নাই। আর আপনি যখন এটাকে ডাবল টাচ করতে যাবেন, মানে অনেকগুলো অপশন আনার জন্য, তখন দেখবেন যে ম্যাক্সিমাম টাইমই সেই অপশনগুলো আসতেছে না, তার মানে এটা টাচ ঠিকঠাকভাবে কাজ করতেছিল না। বা আপনি যদি খুবই মানে খেয়াল করে মধ্যে এক্স্যাক্টলি টাচ করতে পারেন, তখন সেই অপশনগুলো আসতেছিল। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই হিবিজিবি লাগতেছিল, এবং আমি দেখলাম যে এই কন্ট্রোল বাটন থেকে আমি ডিসপ্লেতে যদি সবকিছু অ্যাক্সেস করি, সেগুলো আরো একুরেটলি ইজিলি আমি অ্যাক্সেস করতে পারি। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই কন্ট্রোল বাটন দিয়ে যখন আপনি ছবি তুলতে যাবেন, ছবিটা দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু ব্লারি হয়ে যায়, কারণ আপনাকে এই জায়গায় প্রেসার দিতে হচ্ছে। প্রেসার দেওয়ার ফলে ফোনটা একটু শেক করে এবং ছবিটা ব্লার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে ডিসপ্লেতে ক্লিক করলেই খুবই ইজিলি ছবি উঠতেছিল। তো এই ধরনের একটা ইউজলেস ফিচার দিয়ে মানুষজনকে মানে নতুন একটা মডেল এনে দেওয়াটা মনে হয় অ্যাপেলই খুব ভালো করে জানে। আর এই ধরনের ক্যামেরা কন্ট্রোল বাটন কিন্তু আমরা 2010 সাল কিংবা 8 সালেও সোনির কাছ থেকে দেখে আসছি, কিংবা নোকিয়ার কিছু ফোন ছিল সেগুলোতেও আমরা দেখে আসছি। এখন কথা হচ্ছে, আপনি যদি একজন 15 ইউজার হয়ে থাকেন, তাহলে কি আপনাকে এই 16 আপগ্রেড করা দরকার? আমি বলবো যে কোনো দরকারই নেই এটার মধ্যে আসা, কারণ এই ক্যামেরা কন্ট্রোল বাটন স্পেশাল কিছুই না, একদমই মানে ইউজলেস একটা জিনিস। তারপর যদি আপনি মনে করেন যে না আপনার ক্যামেরা পজিশন চেঞ্জ করা দরকার, তাহলে আপনি এটাতে খরচ করে আসতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে খুব একটা লাভ হবে। আপনি সেম পারফরমেন্স পাবেন এবং ক্যামেরাতেও কিন্তু সেম জিনিসটাই পাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।